আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কোষ বিভাজন কি, কোষ বিভাজন কয় প্রকার, কি কি, অ্যামাইটোসিস আর মাইটোসিসের কিছু কথাবার্তা। এই মাইটোসিসের মধ্যে আমরা দেখে আসছিলাম যে তিনটা পর্যায় পাওয়া যায়, যদি মনে থাকে আমার সাথে বলবা। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এবং ইন্টারফেজ দশা। কি কি? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেজ দশা। ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন ছিল? নিউক্লিয়াসের বিভাজন। কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। আর ইন্টারফেজ হলো মধ্যবর্তী পর্যায়। এবার আমরা এটার কিছু হিস্ট্রি দেখে আসি। নাম্বার 1, তোমার বিজ্ঞানী স্লাইখার 1879 সালে প্রথম ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের কোষ বিভাজন লক্ষ্য করেন। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সম্পূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়াকে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস মাইটোসিস নামকরণ করেন। ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করেন। আরেকটা নামকরণ আমাদের পরীক্ষা আসে, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেন্ডা। এটা খেয়াল রাখবা। নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, এটা বৈশিষ্ট্য। আর তাই মাইটোসিসকে সমীকরণে কোষ বিভাজন বলা হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের সাথে বিভাজন হয়, জিনগতভাবে অভিন্ন হয়ে থাকে। এটা আমরা বলে আসছিলাম, খেয়াল আছে কিনা? সংজ্ঞায় সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান পরিমাণ কোষ তৈরি হয়, দুটো দেখতে সমান হয়ে থাকে। এটাকেই তোমার সমীকরণে কোষ বিভাজন বলা হচ্ছে। এবার মাইটোসিস কোথায় ঘটে এটা আগে দেখি, তারপর আমরা মাইটোসিসের প্রসেসে যাব। মাইটোসিস ঘটে দেহকোষে। এই দেহকোষ কি কি আছে? দেহকোষ আমাদের দেহে যতগুলো কোষ পাওয়া যায় সবই, এই অধিকাংশের কোষেই তোমার মাইটোসিস হয়ে থাকে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোষগুলোতে তোমার বেশি পরিমাণে মাইটোসিস হয়ে থাকে। এটা একটু এমসিকিউর জন্য মার্ক করে রাখবা। কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, বর্ধনশীল মূল, বর্ধনশীল পাতা, মুকুল, এইগুলোতে। শুধুমাত্র মূল, মুকুল আর অগ্রভাগ, এই তিনটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো। মূল, মুকুল এবং অগ্রভাগ। এবার প্রাণীতে কোথায় কোথায় তোমার মাইটোসিস কোষ বিভাজন বেশি হয়ে থাকে? সেটা হয় তোমার বৃদ্ধি ক্ষয় পূরণের সময় দেহকোষে। এছাড়া তোমার নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময় এটা বেশি ঘটে থাকে। জাস্ট জেনে রাখবা, যেটা বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সেটা হলো তোমার উদ্ভিদের কোথায় কোথায় বেশি পরিমাণে মাইটোসিস হয়ে থাকে ফর এমসিকিউ। মুকুল, মূল আর অগ্রভাগ। এইবার আমরা দেখে আসি মাইটোসিসের বৈশিষ্ট্য কি কি, এগুলো আমরা একবার করে দেখি। মাইটোসিসের বৈশিষ্ট্য এটা আমরা পরে বুঝবো যে কেন এই বৈশিষ্ট্যগুলো চলে আসে। নাম্বার 1, ক্রোমোজোমের লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। প্রতিটি ক্রোমাটিড নিকটবর্তী মেরুতে পৌঁছায় এবং দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। এই সময় তোমার ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। অপত্য কোষগুলো মাতৃকোষে অভিন্ন হয় কারণ বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমগুলো, অনেক বড় একটা বৈশিষ্ট্য দেওয়া, ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয় এবং প্রতিটি অপত্য নিউক্লিয়াসে প্রবেশ করে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকার ধারণ করে। এইগুলো আমরা যখন পর্যায়গুলো দেখবো তখন বুঝতে পারবো। তাহলে আমরা মাইটোসিসে কি কি পর্যায় দেখতে পেয়েছিলাম? তিনটা পর্যায়, সেটা হলো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আর ইন্টারফেজ। এই তিনটা দশা মিলে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং মৃত্যু, এই তিনটা মিলে তোমার একটা সাইকেল আমরা দেখতে পারি। সেটাকে তোমার বলা হয়ে থাকে সেল সাইকেল বা কোষচক্র। কোষচক্রে আমাদের শুধুমাত্র জানা লাগবে যে কোষচক্র কি হয়, সৃষ্টি হয়, কোষের বৃদ্ধি হয় এবং পরবর্তীতে বিভাজিত হয়ে থাকে। এটাকে তোমার কোষচক্র বলা হচ্ছে। এটা আমাদের এই বইতে খুব একটা বলা নেই, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে তোমাদের সামনের ক্লাসে।
তাহলে কোষচক্র কি? সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন হওয়া। কোষচক্রটা একবার যদি আমরা একটু দেখতে চাই, সেটা হলো তোমার এরকম। এই কোষচক্র, এই ছবিটা, এগুলো ডিটেলস আলোচনা করা হবে এইচএসসি তে, এর আগে আমরা দেখতে পারছি না, জাস্ট একবার দেখে রাখো। এবার আমাদের মাইটোসিস দশার প্রথম যে পার্টটা, সেটা হলো ইন্টারফেস পার করে আসলাম আমরা। ক্যারিওকাইনেসিস কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে। নাম্বার 1 প্রোফেজ, নাম্বার 2 প্রোমেটাফেজ, নাম্বার 3 মেটাফেজ, নাম্বার 4 অ্যানাফেজ আর নাম্বার 5 টেলোফেজ। প্রোফেজ, প্রো মানে আদি, আদ্য। প্রোমেটাফেজ, মেটা মানে মধ্য। মেটাফেজ মানে একদম মধ্যবর্তী পর্যায়, মধ্য পর্যায়। অ্যানাফেজ গতি পর্যায়, আর টেলোফেজ অন্ত পর্যায়। তাহলে প্রোফেজকে বলা হয়ে থাকে প্রাক পর্যায়, প্রোমেটাফেজ প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায়, টেলোফেজ অন্ত পর্যায় বা শেষ পর্যায়। এই কোষচক্রে প্রায় মাত্র 5 থেকে 10% সময় তোমার এম ফেজে ব্যয় হয়, যেটা দিয়ে আমরা মূলত ক্যারিওকাইনেসিসের এই ধাপগুলো দেখতে পাচ্ছি, পর্যায়গুলো দেখতে পাচ্ছি। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস বলে আসছি। এইবার আমরা সরাসরি চলে যাই প্রোফেজ বা আদ্য পর্যায়। প্রোফেজ, আদ্য পর্যায়। প্রোফেজে কি হয়ে থাকে? প্রোফেজের যদি মূল কথা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এটা তোমার সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজ পর্যায়ে এমনও হতে পারে তোমার সেটা কয়েক ঘন্টা, কয়েক দিন এবং কয়েক মাসও চলতে পারে, কয়েক বছর পর্যন্ত যেতে পারে। প্রোফেজ পর্যায়ে এরকম কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি কিছু প্রাণীতে। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম গুলো থেকে পানি হ্রাস বা জল বিয়োজন হয়ে থাকে এবং এগুলো ক্রমশ খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম লম্বা বিভাজনে বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার ব্যতীত। এখানে ক্রোমাটিড তৈরি গঠন করে আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, এবার আমরা ছবিটা দেখি, ছবিটি দেখে আসি। এটা হলো তোমার উদ্ভিদ কোষ আদি পর্যায়ে। উদ্ভিদ কোষের মধ্যে তোমার যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমরা বিভিন্ন উপাদান দেখতে পাই, সেটা হলো নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, তারপরে তোমার ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটাই আমাদের সবচেয়ে বেশি আলোচনা করতে হচ্ছে, কারণ এই যে ক্রোমাটিন তন্তু যখন নিউক্লিওপ্লাজমে, আমি যদি কোষটা একবার আঁকি, ড্র করি, এই নিউক্লিওপ্লাজম, প্লাজম বলতে আমাদের মূলত সাধারণত তরল পদার্থকে বোঝায়। এটাকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন দেখা হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপে তোমার এই পানি, যেসব পদার্থ দিয়ে পানি পূর্ণ, এইগুলো তোমার খুব একটা দেখা যায় না, এগুলো তোমার সাদা হয়ে থাকে। এটা আমি লিখতে পারি এভাবে, ট্রান্সপারেন্ট হয়ে থাকে। কিন্তু প্রোফেজ দশায় যেটা দেখা যায় সেটা হলো আমরা যখন কোষ বিভাজন দেখতে চাই, তার মধ্যে একটা রঞ্জক পদার্থ দিয়ে থাকে। ধরো একটা আমি হেমাটোক্সাইলিন, আচ্ছা নীল রং দিয়ে দাও, রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থ দেওয়ার পর যখন কোষ বিভাজনটা শুরু হবে, তখন আমরা দেখতে পারবো এই কোষ বিভাজনে তোমার ক্রোমাটিনগুলো তোমার এই রংগুলো ধারণ করে। এটা আমি এখানে লাল রং দিয়ে দেখি। এই ক্রোমাটিনগুলো তোমার রং ধারণ করতে থাকে, এখান থেকে রঞ্জক পদার্থ নিয়ে রং ধারণ করতে থাকে। যত বেশি রং ধারণ করে তত বেশি মোটা হয়, তত বেশি তোমার পানি শোষণ করতে থাকে, জলের বিয়োজন করতে থাকে। যত জলের বিয়োজন হবে তত খাটো এবং মোটা হবে, তত আমরা স্পষ্ট দেখতে পারবো। তাহলে তিনটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো জলের বিয়োজন হবে,
খাটো এবং মোটা হবে, বেশি ভিজিবল হবে, বেশি ভালোভাবে আমরা দেখতে পারবো। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখন কোষ বিভাজনে আরো কিছু ধাপ দেখব, আমরা মূলত প্রথম 3-4টা ধাপে শুধুমাত্র এই কথাটাই পড়ে আসবো যে জলের বিয়োজন ঘটবে, খাটো এবং মোটা হবে, আরো স্পষ্ট দেখা যাবে। জল বিয়োজন, খাটো আর মোটা হওয়া, স্পষ্ট দেখা, এই 3টা ওয়ার্ড আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রোফেজ দশায় কি হলো, তোমার জলের বিয়োজন হতে থাকলো, খাটো আর মোটা হতে থাকলো। এই যে মোটা হয়ে আমরা ক্রোমোজোম গুলো তোমার আরো ভালো করে বুঝতে পারলো। আগে তোমার সুতার মতো ছিল, দেখা যেত না, এখন তোমার এটা মোটা হয়ে গেছে। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে না, প্রাণী কোষেও একই দশা দেখা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা ডিফারেন্স কোনটা পাবো, সেটা হলো তোমার সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা তোমার উদ্ভিদ কোষে থাকে না, একমাত্র প্রাণী কোষেই থাকে। এটা আমরা সামনে আরো ডিটেলসে দেখব। প্রোফেজ দশায় তোমার পানি বিয়োজন হতে থাকলো, পানি বিয়োজন হতে হতে তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এটা বিলুপ্ত হওয়া শুরু করলো। এই বিলুপ্ত হওয়াটা এখনো চলতে থাকবে। এইটা তোমার হলো প্রাক মধ্য পর্যায়, যেটাকে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু বিজ্ঞানীরা তোমার এটাকে পর্যায় হিসেবে গণ্য করে না। এটা খুবই স্বল্পস্থায়ী একটা পর্যায়। কি ঘটে থাকে, আমি যে কথাটা বলছিলাম যে আমরা যত ধাপ পড়বো সামনে, সেই ধাপটা বাদে বাকি সব ধাপগুলোতে জলের বিয়োজন হবে, খাটো আর মোটা হবে, বেশি ভালো করে দেখা যাবে। এই একই কথা এখানে বলা, পানি হ্রাস বা জলের বিয়োজন হতে থাকে, ক্রোমোজোম গুলো আরো ঘনীভূত হয়, আরো ডেন্স হয়, আরো ভালো করে দেখা যায়। তবে স্পষ্টভাবে আলাদা করা যায় না, এখনো আলাদা করতে আমরা পারি নাই। এদিকে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দায় বিলুপ্ত হতে থাকে, যেটা আমরা আগেও বলছিলাম, কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় না, বিলুপ্ত হতে থাকে। তন্তুময় প্রোটিন মাইক্রোটিউবিউল দ্বারা স্পিন্ডল যন্ত্র গঠিত হয়। তন্তুময় প্রোটিন দ্বারা তোমার স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, এই কথাটা আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাসও বলা হয়ে থাকে। স্পিন্ডল অ্যাপারেটাস বানানটা দেখে রাখবো। স্পিন্ডল যন্ত্র, যেটা আমরা বাংলা যদি বলি সেটা হলো মাকু আকৃতির যন্ত্র। বা মাকু যন্ত্র। এই যন্ত্রের মধ্যে কি পাওয়া যায়, এই যন্ত্রের মধ্যে আমরা পাবো আমাদের যে ক্রোমাটিন গুলো আরো বেশি ভিজিবল হচ্ছে, সেগুলো আমরা লেগে থাকতে দেখব। এবার আমি একটা ছবি দেখে আসি। আচ্ছা, আমি এখানে আগে কোষ বিভাজনের সময় আমরা যখন এই মাকু আকৃতির যন্ত্র দেখা শুরু করব, ততক্ষণে আমাদের এই স্পিন্ডল যন্ত্র আস্তে আস্তে তৈরি হতে থাকবে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কি কি দিয়ে, আমরা পড়েছিলাম তন্তুময় প্রোটিন দিয়ে। তন্তু বা সুতার কথা মনে রাখো, এগুলোকে তুমি মনে করো সুতা বা তন্তু। এই তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি হতে থাকে স্পিন্ডল যন্ত্র, তন্তু বা সুতা হতে থাকে। সুতা তৈরি করে কেন, এই সুতায় আমরা কিছু জিনিস বাঁধায় রাখবো। কি কি বাঁধিয়ে রাখবো, এই সুতাগুলোতে আমরা আমাদের যে ক্রোমোজোম গুলো আমরা বিভক্ত করব, দুই ভাগে বিভক্ত করব, সেই ক্রোমাটিড গুলো বাঁধায় রাখবো। এই যে আমরা তন্তুময় স্পিন্ডল যন্ত্র পেলাম, এই তন্তুগুলোকে এক একটা তন্তুগুলো তোমাকে বলা হয়ে থাকে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু।
এই স্পিন্ডল তন্তুগুলো তোমার যদি ক্রোমোজোম দ্বারা অ্যাটাচ করা থাকে, ক্রোমোজোমের সাথে লেগে থাকে, এই প্রত্যেকটা কিন্তু তোমার স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুতে যদি আমার ক্রোমোজোম অ্যাটাচ করা থাকে, লেগে থাকে, এটাকে আমরা বলে থাকি ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, বাংলায় তোমার ট্র্যাকশন ফাইবার এভাবে লিখে থাকো, ট্র্যাকশন তন্তু বা ফাইবার। এখন ট্র্যাকশন ফাইবার কেন বলা হচ্ছে? কারণ এই তন্তুগুলোই মূলত আমাদের বাকি যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পন্ন করতে সাহায্য করে থাকবে, তোমার ক্রোমোজোমকে 2 ভাগ করতে সহায়তা করে থাকবে। এবার আমরা দেখি তাহলে প্রোমেটাফেজে আমরা কি কি ধাপ দেখলাম। প্রোমেটাফেজ ধাপ লেখার সময় একটা কথা আমরা বারবার লিখতে পারি, সেটা হলো পানির বিয়োজন হয়, জল বিয়োজন হয়, জলের বিয়োজনের ফলে ক্রোমাটিন গুলো আরো খাটো ও মোটা হয়, আর স্পষ্ট দেখা যায়, আরো ঘনীভূত হতে থাকে। যেটা নতুন পয়েন্ট সেটা হলো তোমার তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন দিয়ে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে তোমার বিষুবীয় অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে যদি আমি ছবিতে দেখে আসি কোনটা বিষুবীয় অঞ্চল, এই যে মাঝখানে যে এলাকাটা আমরা পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে বিষুবীয় অঞ্চল। এই এলাকা আর এই এলাকাকে তোমার বলা হয়ে থাকে মেরু অঞ্চল। আচ্ছা, আমি অন্য কালার ইউজ করি। তাহলে কি বললাম, এটাকে তোমার বলা হয় বিষুবীয় অঞ্চল। আর এই 2টা এলাকাকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে মধ্যবর্তী এলাকাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল, 2 পাশে বলা হচ্ছে মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে আরেকটা কথা বলে রাখি, যখন প্রাণী কোষে কোষ বিভাজন আমরা দেখব, এই ছবি আছে, প্রাণী কোষে কোষ বিভাজন দেখার সময় আমরা এইখানে যে মেরু অঞ্চলগুলো পাই, এই যে এই একটা মেরু অঞ্চল, এই একটা মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলগুলোতে তোমার সেন্ট্রিওল চলে আসে। সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো থেকে তোমার কিছু রশ্মির মতো তন্তু পদার্থ বের হয়ে আসে, যেটা আমাদের দেখে মনে হয় যেন একটা রে, একটা সান রে মতো বের হয়ে আসছে। অ্যাস্টার রে, এটাকে তোমরা অ্যাস্টার রে বলা হয়ে থাকে বা অ্যাস্টার রশ্মি বলা হয়ে থাকে। তাহলে আমার সাথে আবার একটু বলো, প্রাণী কোষের প্রোমেটাফেজ পর্যায়ে, প্রাণী কোষের কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে 2 মেরুতে যে বস্তু আমরা পাবো সেন্ট্রিওল থেকে যেটা বের হয় সেটা হলো অ্যাস্টার রে। অ্যাস্টার রে বলা হচ্ছে। তাহলে অ্যাস্টার রে কাদের বৈশিষ্ট্য? অ্যাস্টার রে হলো আমাদের প্রোমেটাফেজ পর্যায়ের প্রাণী কোষের বৈশিষ্ট্য। একমাত্র প্রাণী কোষে এটা আমরা দেখতে পারবো। তাহলে এই যে কথাগুলো যা আমি বললাম তা এখানে লেখা আছে, দেখো। সাইটোস্কেলেটন মাইক্রোটিউবুল দিয়ে তৈরি, সাইটোস্কেলিটাল মাইক্রোটিউবুল দিয়ে তৈরি তন্তুগুলো এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এটা সংজ্ঞার জন্য লিখে রাখতে পারো। আমরা যেই তন্তুর কথা বললাম এগুলো তৈরি হয় মাইক্রোটিউবুলস দিয়ে। মাইক্রোটিউবুলস এক ধরনের তন্তুময় প্রোটিন। এই তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি হয় তন্তু বা সুতা। এই সুতা দিয়ে আমরা যেটা তৈরি করি সেটা হলো স্পিন্ডল যন্ত্র। এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার নির্দিষ্ট স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এই তন্তুগুলোকে ট্র্যাকশন ফাইবার বলা হয়ে থাকে।
বা আকর্ষণ তন্তু বলা হয়ে থাকে। আকর্ষণ করবে, টেনে নিয়ে আসবে, সেটা আমরা পরে ধাপে বুঝবো। প্রাণী কোষে স্পিন্ডযন্ত্রের পাশাপাশি পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি বিপরীত মেরুতে পৌঁছায় এবং এদের চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো প্রাণী কোষে বিচ্ছুরিত রশ্মির মতো তন্তু নির্গত হয়, এদিকে তোমরা অ্যাস্টার রে বলা হয়ে থাকে। ক্রোমোজোমাল চলন বা ক্রোমোজোমের নৃত্য পরিলক্ষিত হয়। এই কথাটা মানে কি, এই যে আমাদের প্রোমেটাফেজ পর্যায়ে যখন তোমার তন্তু দিয়ে অ্যাটাচ করা থাকে, এই যে তন্তুময় তোমার তন্তু দিয়ে ক্রোমাটিড গুলো লাগানো হলো, এই সময় তোমার ক্রোমোজোম গুলো প্রচুর মুভমেন্ট দেখা যায়। এইটাকে বিজ্ঞানীরা একটা ড্যান্সের সাথে তুলনা করেছে, ক্রোমোজোমাল নৃত্য, ক্রোমোজোমাল ড্যান্স। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একবার দেখে রাখতে পারো। তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে কি কি পেলাম? পানি বিয়োজন হতে থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে তৈরি হয় কি? স্পিন্ডল যন্ত্র। প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রে প্রাণীদের মধ্যে কি দেখা যায়? অ্যাস্টার রে। এবং এই অ্যাস্টার রে কেন তৈরি হলো, এই তোমার ট্র্যাকশন ফাইবার কেন আসলো, সেটা আমরা এখানে দেখতে পারবো। মেটাফেজ বা মধ্যবর্তী পর্যায়। মেটাফেজ মধ্য পর্যায়ে, মেটা মানে মধ্যবর্তী পর্যায়ে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বা মেটাকাইনেসিস ঘটে। এটার আগে বলে রাখি, আমি যে কথাটা বলছিলাম সেটা হলো তোমার যতগুলো ধাপ আমরা পাবো, পাঁচটা পর্যায়ে প্রথম চারটা পর্যায়ে আমরা পানি বিয়োজন হওয়াটা দেখতে থাকবো। পানি বিয়োজন ঘটবে, ক্রোমোজোম গুলো আরো খাটো আর মোটা হবে, আরো ঘনীভূত হবে, আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। এই পয়েন্টগুলো তোমরা এখানে এক্সট্রা লিখতে পারো। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, যেটাকে মেটাকাইনেসিস বলা হচ্ছে। মেটাকাইনেসিস কাকে বলা হচ্ছে? এই যে বিষুবীয় অঞ্চল, ট্র্যাকশন ফাইবারের কথা বলেছিলাম, খেয়াল আছে কিনা? ট্র্যাকশন ফাইবারের টানে তোমার ক্রোমোজোম গুলো মধ্যবর্তী বিষুবীয় অঞ্চল পর্যায়ে চলে আসে। এই অঞ্চলকে তোমার বলা হয় বিষুবীয় অঞ্চল, এবং এটাকে প্রসেসটাকে তোমার বলা হচ্ছে মেটাকাইনেসিস। কি? মেটাকাইনেসিস। মেটা মানে মধ্যবর্তী, কাইনেসিস মানে বিভাজন, মধ্যবর্তী পর্যায়ে বিভাজন হয়ে থাকে। এবার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত থাকে। এই যে প্রথম দুটো ধাপ আমরা দেখে আসছিলাম, প্রথম ধাপে কি হয়? তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হওয়া শুরু করে, আস্তে 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 হারাতে থাকে এবং সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় কোন পর্যায়ে? সেটা হলো এই মেটাফেজ পর্যায়ে। এইটা খেয়াল রেখো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। আর কি বাকি থাকলো? ক্রমাগত পানির হ্রাসের কারণে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো, মোটা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। যে কথাটা আমি আগে বলে আসছিলাম, ক্রোমোজোমগুলো খাটো আর মোটা হতে থাকে। সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি মোটা হয় কোন পর্যায়ে? এই মেটাফেজ পর্যায়ে। তাহলে কি? সর্বাধিক খাটো, মোটা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। তাহলে কি কি দেখলাম আমরা এখানে? মেটাকাইনেসিস দেখা যায়। মেটাকাইনেসিস মানে তোমার ক্রোমোজোম গুলো ট্র্যাকশন ফাইবারের কারণে মধ্যবর্তী বিষুবীয় অঞ্চলে চলে আসে। নাম্বার টু তে আমরা দেখলাম নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। আর নাম্বার 3, সর্বাধিক খাটো, মোটা ও দৃশ্যমান হয়ে থাকে। এই ধাপে ক্রোমোজোমের সংখ্যা এবং আকৃতি নির্ণয় করা যায়। ক্রোমোজোমের সংখ্যা, আকৃতি নির্ণয় করা যায় বলতে গেলে আমরা যখন কোষ বিভাজন দেখে থাকি, এটা খুবই শর্ট একটা টাইমে হয়ে থাকে, খুবই শর্ট একটা প্রসেস। এই প্রসেসটা যখন রেকর্ড করা হয়, মূলত আমরা মেটাফেজ বা প্রোফেজ এই ধাপগুলো প্রথমে বুঝতে পারি না। আমরা প্রথমে মেটাফেজটা দেখে আমরা এর আগে কিছু পরিবর্তন, তার আগে কিছু পরিবর্তনগুলো আমরা আলাদা ধাপে নাম দিই, সেটা হলো প্রোফেজ, এবং এর পরে আমরা অ্যানাফেজ আর টেলোফেজের নামকরণ করি। এটা একটা খুবই শর্ট পর্যায়। এই মেটাফেজ থেকে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ আর অ্যানাফেজ, টেলোফেজ এই ধাপগুলো আলাদা করতে পারি। এই জন্য তোমার এই কথাটা বলা হচ্ছে। এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার গঠন করে। তাহলে আর কি বিভক্ত হলো? সেন্ট্রোমিয়ার বিভক্ত হলো। সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে প্রতিটি ক্রোমাটিড একটি স্বাধীন অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এইটা, এই লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট।
আগে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো তোমার সর্বাধিক খাটো আর মোটা হয়, আর মেটাফেজে যে পয়েন্টটা না বললেই নয় সেটা হলো একটি অপত্য ক্রোমোজোম তৈরি হয়। তাহলে একবার যদি একটু দেখি সেটা হলো তোমার এই যে তোমার প্রাণী কোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো আসলো, আরো ঘনীভূত হলো, সর্বাধিক খাটো আর মোটা হলো। এই যে তোমার সেন্ট্রোমিয়ার গুলো ছিল, আমি যদি একটু জুম করে দেখতে চাই, তোমার মাঝখানে যে সেন্ট্রোমিয়ার গুলো ছিল, এই সেন্ট্রোমিয়ার গুলো তোমার দুই ভাগে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হওয়ার ফলে আমরা নতুন একটা ক্রোমোজোম পেলাম, অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম। তাহলে শেষ এবং সবচেয়ে মূল পয়েন্ট কি এই মেটাফেজ পর্যায়ে? অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে কি তৈরি হবে? অপত্য ক্রোমোজোম তৈরি হবে। তাহলে মেটাফেজ পর্যায়ে কি কি দেখতে পেলাম? সর্বাধিক খাটো এবং মোটা হয়ে থাকে, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো চলে আসে, অপত্য ক্রোমোজোম তৈরি হয় বাই সেপারেটিং দ্য সেন্ট্রোমিয়ার্স, সেন্ট্রোমিয়ার অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, অপত্য ক্রোমোজোম তৈরি হয়। এই পয়েন্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকে এই মেটাফেজ পর্যায় পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।